যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবে না, যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় জানে না, এরকম সিঙ্গেল মাদারকে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য করা হয়নি। এই কমিশনের প্রধান শিরিন পারভীন হক টিভি টক শোতে উল্লেখ করে বলেছিলেন যে কোনো ইসলামিক স্কলারকে এই কমিশনের অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন তারা মনে করেনি, অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছেন। নারী উন্নয়নের নাম করে আসলে পরিবারগুলোকে ধ্বংস করতে চায়, সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করতে চায়, আর আমাদের নতুন প্রজন্মকে উস্কে দিয়ে পতনের পথে নিয়ে যায়। পাবলিক ট্রান্সপোর্টে দুটো দরজা ছিল, একটাতে পুরুষরা উঠতো, একটাতে মহিলারা উঠতো, আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম। এখন দুটো দরজা বন্ধ হয়ে একটা দরজা হয়েছে, এক দরজা দিয়ে সবাই ঠেসাঠেসি করে উঠবে। উঠার পরও মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে, সেখানেও মহিলারা তার সেইটুকু প্রাপ্যই পাচ্ছে না। আমাদের সন্তানরা তারা যখন যৌনপল্লীতে যাবে, আমি আপনি কিভাবে তাদেরকে ঠেকাবো? আমেরিকা নয়, এটি ইউকে নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল মাদার কখনো গ্রহণযোগ্য নয়। যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবে না, যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় জানে না, এরকম সিঙ্গেল মাদারকে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য করা হয়নি। আপনি আমরা যারা যে পরিবার থেকে বড় হয়েছি, আমরা কি কখনো এরকম আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে এই অবস্থানে একটি সিঙ্গেল মাদার হিসাবে পিতৃ পরিচয় জানা না জানা একটি সন্তান নিয়ে সামাজিকভাবে গ্রহণ করতে পারি না? সংস্কার কমিশন হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই কমিশনের প্রধান শিরিন পারভীন হক টিভি টক শোতে উল্লেখ করে বলেছিলেন যে কোনো ইসলামিক স্কলারকে এই কমিশনের অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন তারা মনে করেনি। আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি লক্ষ্য করেননি জুলাই অভ্যুত্থানের সময় অসংখ্য হেজাবধারী, নেকাবধারী, পর্দাধারী নারী ছাত্রী যারা এই আন্দোলনের সমুখভাগে রেখে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? তাহলে কি আপনি বলতে চান যারা এই আন্দোলনে হিজাবধারী মুসলিম মহিলারা, নারীরা, ছাত্রীরা অংশগ্রহণ করেছিল, তাদের সেই অংশীজনকেও আপনি অস্বীকার করতে চান? অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছেন। সুতরাং এই সংস্কার কমিশনের ভিতরে যে কমিটি গঠিত হয়েছে, 10 জনের মধ্যে একজনও ইসলামী স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমি প্রথম যে দাবিটি করতে চাই, অন্তর্ভুক্তিমূলক একটি নতুন সংস্কার কমিশন গঠন করা হোক, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী এবং পুরুষের প্রতিনিধিত্ব করবে। পাবলিক ট্রান্সপোর্টে দুটো দরজা ছিল, একটাতে পুরুষরা উঠতো, একটাতে মহিলারা উঠতো, আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম। এখন দুটো দরজা বন্ধ হয়ে একটা দরজা হয়েছে, এক দরজা দিয়ে সবাই ঠেসাঠেসি করে উঠবে। উঠার পরও মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে, সেখানেও মহিলারা তার সেইটুকু প্রাপ্যই পাচ্ছে না। সেখানে সমানাধিকার বলে আমি কি করে অর্ধেক সিট আবেদন করতে চাই? সেখানে দেখা যায় প্রতিদিন বাসে ওঠার পরে আমাদের ঝগড়াঝাটি লেগেই যায়, চিৎকার চেঁচামেচি, যে সমানাধিকার চিৎকার চেঁচামেচি করতে করতে প্রাপ্য অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এতে কি হচ্ছে? আমি হয়তো বা আমার দিন শেষ হয়ে এসেছি, কিন্তু আমার যে উত্তরসূরিরা আছে তাদেরকে আমি কোথায় ফেলে যাচ্ছি? আমরা কি একটুও চিন্তা করি না যে নগর করিলে দেবালয় এড়ায় না? আমার সন্তানদেরকে আমি যতই ইসলামিক জ্ঞান দেই না কেন, রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আমার সন্তানও সেই অনলে জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে। সবগুলো নারী উন্নয়নের নাম করে আসলে পরিবারগুলোকে ধ্বংস করতে চায়, সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করতে চায়, আর আমাদের নতুন প্রজন্মকে উস্কে দিয়ে পতনের পথে নিয়ে যায়। নারীদের উপরে যারা এই কমিশন তৈরি করেছেন, উচিত ছিল যারা যৌনবৃত্তি নিজ ইচ্ছায় বেছে নেননি অথবা বেছে নিয়েছেন বুঝে না বুঝে, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে স্বাস্থ্য সেবা দেয়া, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে সুন্দর জীবন উপহার দেয়া। আর তার বদলে আমরা কি করছি? কিছু কেটে যাচ্ছি। পশ্চিমা সভ্যতা যাকে আজ নিকৃষ্ট বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা সেই যৌনবৃত্তিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছি। আমরা এই সংস্কার চাই না, যে সংস্কার আমাদের পরিবারকে ধ্বংস করে দেবে, আমাকে ধ্বংস করে দেবে।